আসসালামু আলাইকুম। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের প্রবলেম 11 করব। ক্যাপিটাল স্ট্রাকচারের ডিসিশন মেকিং এর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কারণ এই অঙ্কের মাধ্যমে আমরা তিন ধরনের বিষয়ের সম্পূর্ণ জ্ঞান পাবো। আগে যে অঙ্কগুলো করছি সেখানে শুধু ডিবেঞ্চার এবং কমন স্টক ছিল, প্রেফারেন্স স্টক সবসময় ছিল না। আজকে প্রেফারেন্স স্টক সবসময় আছে এবং নিচেও আছে। হ্যাঁ, এবং পিআই নির্ণয়ের ক্ষেত্রে প্রেফারেন্স স্টকের কি ভূমিকা সেটাও শিখতে পারবো আর কি। এই অঙ্কটা যদি আপনি ভালো করে বুঝেন, ক্যাপিটাল স্ট্রাকচারের ডিসিশন মেকিং এর যে কোনো অঙ্ক আপনি পাবেন আর কি। পিআই এর যে অঙ্কগুলো আসে পরীক্ষায় প্রতি বছরই আসে, সেই বিষয়টা আপনি সম্পূর্ণ ধারণা পাবেন। আর ক্যাপিটাল স্ট্রাকচার যেহেতু খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন বইতে আছে, এটা আপনাদের সবারই ভালো করে নেওয়া উচিত। কারণ আপনি ফার্স্ট ইয়ার আছেন, থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে এই জিনিসটা পড়তে হবে, আমাকে মাস্টার্সে পড়তে হবে যদি অ্যাকাউন্টিং হন। আবার যদি ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ার আছেন ধরেন, থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে এবং ফোর্থ ইয়ারে 2 সাবজেক্টে পড়তে হবে। আচ্ছা, তো ক্লাস শুরু করে দিই। আপনার এই অঙ্কে বলতেছে, আগের ক্লাস অবশ্যই দেখে নিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আগের ক্লাস দেখা না থাকলে সমস্যা হবে বুঝতে। বলতেছে আগে থেকে আপনার দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ আইডিএলসি ইজ গিভেন বিলো। এটা ফার্স্ট ইয়ার 2017 সালে আসছিল, ফিনান্স, ফার্স্ট ইয়ার ফিনান্স। 12% ডিবেঞ্চার, 12% বন্ড আছে, অর্থাৎ আপনার 12% ঋণ নিছেন 12 লাখ টাকা, 12% করে সুদ দিতে হবে। আগে থেকেই এগুলাকে ওল্ড বলা হয়। 12% ডেট, 12 লক্ষ টাকা আপনাকে ঋণ নেওয়া আছে ব্যবসায়। আবার 10% প্রেফারেন্স স্টক, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার, 10 লাখ টাকা নেওয়া আছে, 10% অগ্রাধিকার শেয়ারের সুদ দিতে হয়। 100 টাকা করে কমন স্টক বিক্রি করছেন আপনি 8 লক্ষ টাকা। মোট 20 লক্ষ টাকা আপনার, টোটাল 20 লক্ষ টাকার একটা ব্যবসা আপনার আছে বর্তমানে। বর্তমানে তাহলে কি অবস্থায় আছেন আপনি? প্রবলেম 11 করছি। বর্তমানে আপনি ব্যবসা নতুন করেন অথবা না করেন দেখার বিষয় না আমাদের। আপনার যে খরচটা বর্তমানে লাগে সেটা একটু আমি দেখাই দিচ্ছি। এখানে 3টা অপশন আছে। বর্তমান অবস্থা, আমি প্রশ্নে গেলামই না, বর্তমানে কি অবস্থায় আপনি আছেন। আপনাকে সুদ দিতে হয়। কেন দিতে হয় সুদ? 12% ঋণ নিয়ে রাখছেন, সুদ তো দিতে হবেই আপনাকে। আপনি যাই করেন না কেন, 12% যেহেতু ঋণ নিয়ে রাখছেন, আপনাকে সেটা সুদ দিতে হবে। 12 লাখ টাকার 12%, অর্থাৎ 1,44,000 টাকা আপনাকে সুদ দিতে হবে। আপনি যে পথেই হাঁটেন না কেন, যে কোনো কিছু ঋণ টিন না নেন, ব্যবসা যদি না বাড়ান, এই ছোট্ট ব্যবসা নিয়ে বসে বসে থাকেন, তাও প্রতি বছর 1,44,000 টাকা আপনাকে সুদ দিতে হবে। 2 নাম্বার, 2 নাম্বার বিষয় হলো, যেহেতু প্রেফারেন্স স্টকে আপনি আছেন, আপনাকে ডিভিডেন্ড দিতে হবে। আপনি মালিক হিসাবে বিভিন্ন মানুষের কাছ থেকে আর কি অগ্রাধিকার শেয়ার হিসাবে 10 লাখ টাকা নিছেন, ওদেরকে মালিক বানাইছেন, ওদেরকে বলছেন 10% সুদ দিবেন। সেই হিসাবে তাদেরকে 1 লাখ টাকা দিতে হবে। আপনি ব্যবসা বাড়ান অথবা না বাড়ান, যাই করেন না কেন, আপনি যেই পথে হাঁটেন না কেন, আপনাকে 1 লক্ষ টাকা সুদ দিতে হবে। 3 নাম্বার, লাস্ট, নাম্বার অফ শেয়ার।
মালিকের সংখ্যা, আপনি 8 লক্ষ টাকা ঋণ নিছেন, মালিক মালিক বাবদ 8 লক্ষ টাকা আপনি 8 লক্ষ টাকা বিভিন্ন মানুষের কাছে মালিকানায় শেয়ার বাবদ বিক্রি করছেন 100 টাকা। তাহলে সেই হিসাবে আপনার 8,000 শেয়ার, 8,000 ব্যক্তির আপনার কোম্পানিতে মালিক হিসাবে আছে। এটা আপনার বর্তমান অবস্থা। আপনি যাই করেন না কেন আপনাকে প্রতি বছর এটা সুদ দিতে হয়, এটা পিডি হিসাবে দিতে হয়, নাম্বার অফ শেয়ার হিসাবে এটা আপনার আছে। এখন তারা প্রশ্নে বলে দিছে the company need additional finance 12 লাখ, 12 লক্ষ টাকা তার নতুন দরকার, ব্যবসা বাড়ানোর জন্য অতিরিক্ত মূলধন দরকার 12 লক্ষ টাকা। দিস ক্যান বি ফিনান্সড বাই দ্য ফলোইং ওয়েজ, সেই টাকাগুলো 3 ভাবে সংগ্রহ করা যাবে। প্রথম হলো কমন স্টকের মাধ্যমে। এই 12 লক্ষ টাকা আপনি নিবেন কমন স্টকের মাধ্যমে নিবেন, 100 টাকা করে মালিকের বিভিন্ন মানুষের কাছে বিক্রি করবেন শেয়ার হিসেবে, মালিকের সংখ্যা বাড়ায় দিবেন। 12 লক্ষ টাকা দেখেন কি করতেছেন, নতুন 12 লক্ষ টাকা নেওয়া লাগবে। প্রথম 1 নাম্বার পথে বলতেছে যে মালিক বাড়ায় ফেলো, 100 টাকা করে বিভিন্ন মানুষের কাছ থেকে নেও, নিয়ে 12 লক্ষ টাকা পূরণ করো। তার মানে 12,000 মানুষের কাছ থেকে আপনার টাকা নিতে হবে। 12 লাখ টাকা যদি 100 টাকা করে নিতে হয়, জমাইতে হয়, 12 লক্ষ মানুষের কাছ থেকে 12,000 মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আগে যে মালিক ছিল 8,000, এখন হয়েছে 12,000। যদি আপনি শেয়ার বাড়ান তাহলে এই এনটা বেড়ে যাবে, অর্থাৎ আগের চেয়ে আপনার মালিকের সংখ্যা 12,000 বেড়ে গেলে নতুন মালিকের সংখ্যা হবে 20,000। প্রথম পথে হাঁটলে আপনাকে মালিক বাড়ায় দিতে হবে, 12 লক্ষ টাকা মালিকদের মাধ্যমে নিলে এন কে বাড়ায় দিতে হবে। এখন যদি আপনি প্রথম পথে না গিয়ে আপনি না যাওয়া গিয়ে আপনি যদি এই পথে যান, দ্বিতীয় পথে যান, ফুললি বাই 12% ডিবেঞ্চার, অর্থাৎ এই 12 লক্ষ টাকা ঋণ নিবেন মানুষের কাছ থেকে, 12% সুদে ঋণ নিবেন। 12% ঋণ যদি নেন তাহলে এই 12 লক্ষ টাকার 12% সুদ দিতে হবে আপনাকে, তাহলে সুদ বেড়ে যাবে। 12 লক্ষ টাকা ঋণ নিলেন 12% সুদে, তার মানে 1,44,000 টাকা সুদ আর বাড়াই দিতে হবে। তাহলে দ্বিতীয় পথে যদি আপনি সুদের ক্ষেত্রে যাইতে চান তাহলে ইন্টারেস্ট বেড়ে যাবে। যদি ডিবেঞ্চার নতুন করে ঋণ নেন সুদ বাড়াই দিতে হবে না, তাহলে সেক্ষেত্রে আপনার 2,88,000 টাকা সুদ দিতে হচ্ছে। লাস্ট 3 নাম্বার পথে যদি হাঁটতে চান, ফুললি বাই 13% প্রেফারেন্স স্টক, এই 12 লাখ টাকা নেন, না করি নাই, 13% প্রেফারেন্স স্টক, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার, ওদের 13% লাভ দিতে হবে, সুদ দিতে হবে। তাহলে প্রেফারেন্স স্টক যদি নিতে চান তাহলে পিডি বেড়ে যাবে, 12 লক্ষ টাকা নিতে পারবেন 13% সুদে। 13% সুদে যদি 12 লাখ টাকা নিতে হয়, সেই হিসাবে টাকা আসতেছে হলো, আপনারা ক্যালকুলেটর নেন, 1,56,000। 2,56,000 টাকা। এখন আমরা আবার প্রথম থেকে একটু আলোচনা করি। ব্যবসার বর্তমান অবস্থা ছিল আপনি সুদ দিতেন 1,44,000 টাকা, প্রেফারেন্স স্টক দিতেন 1 লাখ টাকা, মালিকের সংখ্যা ছিল 8,000। এখন 12 লাখ টাকা নতুন দরকার, 3টা ওয়ে বলছে। প্রথম ওয়েতে বলছে তুমি মালিক বাড়ায় দাও, তো মালিক বাড়ায় দিলে আমার এই 12 লাখ টাকা নিতে গেলে আর 12,000 মালিক বানাতে হবে, তার মানে 20,000 মালিক হবে। যদি দ্বিতীয় পথে যেতে চান তাহলে সুদ তো আমরা 1,44,000 দিতাম, সবসময় 1,44,000 দিই, কিন্তু যদি এই 12 লক্ষ টাকা আমি সুদের মাধ্যমে নেই তাহলে সুদ বাড়িয়ে যাবে, 2,88,000 টাকা দিতে হবে। 3 নাম্বার ওইতে বলতেছে যে তুমি তো 1 লাখ টাকা করে দিতা,
প্রেফারেন্স স্টক এখন যদি অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের বাড়াই দাও তো তাদের লাভ দিতে হবে আরো 1,56,000 টাকা। তাহলে আপনার মনে রাখতে হবে যদি কখনো ডিবেঞ্চারের কথা বলে তাহলে এখানে বাড়াবে, যেমন 2 নাম্বার অপশনে ডিবেঞ্চার বলছে এখানে বাড়াইছে। যে প্রেফারেন্স স্টকের কথা বলা হয় তাহলে পিডি বাড়াবেন, দেখেন 3 নাম্বার অপশনে পিডির কথা বলছে যে এখানে বাড়াইছে। কমন স্টকের কথা বললে এন এর পরিমাণ বাড়াবেন, যেমন 1 নাম্বার অপশনে কমন স্টকের কথা বলছে এই জন্য এখানে বাড়াইছে। তা আপনার বুঝে নিতে হবে যেটা বলবে ডিবেঞ্চারের কথা বললে এখানে বাড়াতে হবে, পিডি কথা বললে এখানে প্রভাব ফেলবে, এবং কমন স্টকের কথা বললে এনে প্রভাব ফেলবে। এখন অঙ্ক শুরু করে দিই, এটা তো ওয়ার্কিং করলাম আমরা 3টা। বলছে পরে বলতেছে দ্য কোম্পানি এক্সপেক্টেড ইবিআইটি 8 লাখ, ট্যাক্স হলো 25%, 8 লক্ষ টাকা মুনাফা করছে কোম্পানি করবে। যদি এখন মূলধন বাড়াতে পারে 12 লাখ, 8 লাখ টাকা মুনাফা হবে, 25% ট্যাক্স দিতে হবে সরকারকে। ইবিআইটি দেখবেন 8 লক্ষ টাকা সবার ক্ষেত্রে সমান লাভ। ইবিআইটি থেকে আয়টা ইন্টারেস্টটাকে বাদ দিতে হয়, ইন্টারেস্টের মান দেওয়া আছে, ওয়ার্কিং থেকে পাইছেন। ইবিটি ট্যাক্স বাদ দিবেন 25%, এই টাকা 25%। ইএটি এখান থেকে পিডি বাদ দিবেন, ইএসসিএস এগুলো ওয়ার্কিং থেকে নিয়ে আসলাম। এটা 1 নাম্বার ওয়ার্কিং, এটা 2 নাম্বার ওয়ার্কিং। নাম্বার অফ শেয়ার 3 নাম্বার ওয়ার্কিং থেকে পাইছি আমরা। ইপিএস এটাকে ভাগ দিলেন, শেষ। কোম্পানির এখানে বেশি লাভ হচ্ছে 35 টাকা। লিখবেন দ্য কোম্পানি should be selected এই আপনারা একটু ওয়েট করেন, হ্যাঁ ভূমিকম্প হইতেছে, আমি ক্লাসটা একটু পরে থাকি।
আচ্ছা, ক্লাস আপনার আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট অংশটা পরে করবো, যেহেতু ভূমিকম্প হচ্ছে আমার এলাকায়। ক্লাস পরে হবে, হ্যাঁ। আইপিটা আরেক সময় দেখাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।